সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, পল কাপুর দিল্লিতে কি ডিল করলেন, আওয়ামী লীগের লাভ হল কি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যুক্তরাষ্ট্রকে খুশি করতেই খামেনি হত্যায় চুপ তারেক, বিএনপির অন্দরে ভয়ানক খেলা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ইউনূসকে রাষ্ট্রপতি করতে প্রবল চাপ আসছে, তারেক কোন পথে হাঁটবেন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাসিনা, কাদের, কামাল সহ 494 জনকে অব্যাহতির সুপারিশ, খুশির হাওয়া আওয়ামী লীগে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, হাইকোর্টের রুলে জুলাই সনদের মৃত্যুঘণ্টা, কপাল পুড়ছে ইউনূস, জামায়াত, এনসিপির, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশের পথ হারানো রাজনীতি, দুর্নীতি, সন্ত্রাস ও স্বৈরশাসনের আতুরঘর, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভারত সফরে ছিলেন। এখন তিনি ঢাকায়, অর্থাৎ ভারত সফর সেরেই তিনি বাংলাদেশে গিয়েছেন। সেই দিক থেকে পল কাপুরের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর মার্কিন প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, কারণ তাকে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলি দেখতে হচ্ছে, আর এই এলাকাই এখন ভূ রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান সংঘাত এবং পাকিস্তান আফগানিস্তান সংঘাত, ফলে গোটা অঞ্চলেই একটা যুদ্ধের আবহ তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে পল কাপুরের আগমন বাড়তি গুরুত্ব পাচ্ছে। কিন্তু দিল্লিতে অবস্থানকালে পল কাপুর কি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কোনো বৈঠক করেছেন? যদিও এমন দাবি করছে ভারত ও বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম। 3 দিনের সফরে দিল্লি থেকে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। গত অক্টোবরে ডোনাল্ড লুর উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই পল কাপুরের প্রথম বাংলাদেশ সফর। সূচি অনুসারে বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের আয়োজনে সে দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও মতবিনিময় করেন। সফরের শেষ দিনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। আপাতত এই তালিকায় জামায়াত ও এনসিপি যেমন রয়েছে, তেমনি সরকারি দল বিএনপি রয়েছে। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের নাম নেই পল কাপুরের সঙ্গে বৈঠকের তালিকায়। তবে সরকারিভাবে এখনও জানা যায়নি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন কিনা। অপরদিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জানান, পল কাপুরের সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে তিনি নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এই সমস্ত বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্ডো প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছে, কারণ ওই হামলায় নিহত হয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি জানা গিয়েছে ওই হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন পদাধিকারী নিহত হয়েছেন। বিশেষ করে খামেনির মৃত্যুর খবরে শোরগোল পড়েছে বেশি। এই ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ শোক ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। আবার কোনো কোনো দেশ তীব্র প্রতিক্রিয়া দিয়েছে, আবার কিছু দেশ খুব সাবধানী ও সাদামাটা প্রতিক্রিয়া দিয়েছে। কিন্তু সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে বাংলাদেশের তারেক রহমান সরকার। ধরি মাছ না ছুঁই পানি গোছের একটা বিবৃতি দিয়েছে বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনা হল, ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে এর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। জানিয়ে সমালোচনার ঝড় বইছে গোটা বাংলাদেশে। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি পুরোপুরি মার্কিন নীতিতেই চলছে তারেক রহমানের বর্তমান সরকার? গত শনিবার ভোরে
ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে আচমকা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। ওই হামলা এতটাই নিখুঁত ছিল যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি ও তার পরিবারের কয়েকজন সদস্য ও সে দেশের কয়েকজন শীর্ষ আধিকারিকের প্রাণ যায়। এত বড় প্রত্যাখ্যাতেও দমে যায়নি ইরান। শনিবার সকাল থেকেই তারা পাল্টা হামলা চালাতে শুরু করে। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে একসাথে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই হামলায় বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটির ক্ষতি হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও কার্যকর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে 4টি ক্ষেপণাস্ত্র হিট করেছে ইরান। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের এই পাল্টা হামলার নিন্দা জানিয়েছে। বাংলাদেশের সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ার ঠিক আগেই এমন কয়েকটি কাজ করে গিয়েছেন যা বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক পরিমণ্ডলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবার কেউ কেউ বলছেন ইউনুসের এই কার্যকলাপ গোটা বিশ্বেই বিরল। আবার ক্ষমতা ছাড়ার আগে মোহাম্মদ ইউনুস নিজেই নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে গিয়েছেন। আবার তার অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেওয়ার মাত্র 3 দিন আগে তড়িঘড়ি এবং অতি গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য শুল্ক চুক্তি করে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 2 দিন আগে 10 ফেব্রুয়ারি একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছিল পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার। তাতে বলা হয়েছিল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দায়িত্ব ছাড়ার পর 1 বছর পর্যন্ত স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ সুবিধা পাবেন। এই অন্তর্বর্তী সরকারের সময়ে বিশেষ নিরাপত্তা আইন 2021-এর 12 নম্বর ধারায় দেওয়া ক্ষমতা বলে গত 23 ডিসেম্বর 2025-এ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা 2025-এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সে সময়েও বিতর্ক হয়েছিল। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছিলেন এসএসএফ সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কোনো আইন লঙ্ঘন করেননি। তার দাবি ছিল এটি অস্বাভাবিক বা নজিরবিহীন কোনো বিষয় নয়। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা ইউনুসের এই বিজ্ঞপ্তি নিয়ে অন্য মত দিচ্ছেন। ঘটনা হল গত 10 ফেব্রুয়ারি মোহাম্মদ ইউনুস নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার গেজেট বিজ্ঞপ্তি জারি করেছিলেন। তা এখন আর বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেসের ওয়েবসাইটে নেই। সাধারণত সরকার কর্তৃক প্রকাশিত সব গেজেট এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পুরনো সব গেজেটও এই ওয়েবসাইটে পাওয়া যায়, কিন্তু এই গেজেট নোটিফিকেশনটি আচমকায় গায়েব হয়ে গিয়েছে। বিজি প্রেস সূত্রে জানা যাচ্ছে এই বিষয়ে সরকারি নির্দেশ অনুসরণ করেই তারা গেজেট বিজ্ঞপ্তিটি সরিয়ে দিয়েছেন। আর এটা যদি সত্যি হয় তাহলে বিএনপি সরকারের সর্বোচ্চ মহল থেকেই নির্দেশ এসেছিল ধরে নিতে হবে। অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোহাম্মদ ইউনুস প্রবলভাবে চাইছেন তাকে রাষ্ট্রপতি করা হোক। এর জন্য তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনাও চালাচ্ছেন বলেই দাবি ওই বিশ্লেষকদের। প্রশ্ন হল তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি কি রাষ্ট্রপতি পদের জন্য মোহাম্মদ ইউনুসকে মনোনীত করবে, যা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট জলঘোলা হয়েছে। কিন্তু সম্প্রতি এই আলোচনা বৈধতা পাচ্ছে। মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান। তাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে এই খলিলুর রহমানকেই তারেক রহমান তার মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। তাও আবার বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে বিতর্কিত ওই উপদেষ্টাকে। অনেকের মতে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রশাসনের সংযোগ এবং ধারাবাহিকতা প্রকাশ করে। আর সেই সূত্র ধরেই যদি তারেকের সরকার ইউনুসকে রাষ্ট্রপতি পদে বসিয়ে দেয় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেই 2024 সালের আগস্ট মাস থেকে পরবর্তী 18 মাসের বেশি সময় ধরে বাংলাদেশে এমন এক শাসন ব্যবস্থা ছিল যেখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবই রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ছিল। অর্থাৎ মোহাম্মদ ইউনুসের সরকার ঠিক করে দিত সবকিছুই। আর এই সুযোগে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার কর্মী সমর্থক ও নেতানেত্রীকে জেলে ভরেছিল পুলিশ প্রশাসন। আর আওয়ামী লীগের যে সমস্ত নেতারা দেশ ছেড়ে পালিয়েছিলেন তাদের বিরুদ্ধে শত শত মামলা দিয়ে তাদের ইহকাল পরকাল ঝরঝরে করে দেওয়ার ব্যবস্থা পাকা করেছিল ইউনুসের সরকার। এখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার শপথ নিয়েছে। বাংলাদেশের মসনদ থেকে মোহাম্মদ ইউনুস বিদায় নেওয়ার পর এসেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ফলে আইনের শাসন কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কড়া নির্দেশিকাও জারি করেছে যেন আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়।
একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে যাচ্ছে, সেখানে সকাল বিকাল লীগের কর্মী সমর্থকরা আসা যাওয়াও করছেন। এই পরিস্থিতিতে এমন একটি খবর সামনে এলো যা দিন বদলের সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। 24-এর 5 আগস্ট বাংলাদেশে তথাকথিত গণ অভ্যুত্থানের পর সেদেশে ক্ষমতায় এসেছিল একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শান্তির জন্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এর পরবর্তী 1.5 বছর বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে আলোচিত একটি জাতি। মোহাম্মদ ইউনুস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর্থিক পরিস্থিতির ছিটে ফোটা উন্নতি করতে না পারলেও একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে পরবর্তী নির্বাচিত সরকারকে বিপদে ফেলার কাজটি সুচারুরূপে করে গিয়েছেন। তিনি এখনও বাংলাদেশ ছাড়েননি। জানা যাচ্ছে তিনি তার সরকারি বাসভবন যমুনাও ছাড়েননি। কারণ হিসেবে সামনে আসছে তার পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার অদম্য বাসনা। নোবেলজয়ী অর্থনীতিবিদ তার ঘনিষ্ঠ রাষ্ট্রগুলির মাধ্যমে তারেক রহমান সরকারের উপর চাপ সৃষ্টিও করে চলেছেন বলে জানা যাচ্ছে। কিন্তু মোহাম্মদ ইউনুসের স্বপ্ন এবার বোধহয় আইসিইউতে চলে যাচ্ছে, কারণ এবার ননভোট ও তার ফলাফল ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে রুল জারি করল বাংলাদেশ হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের ডিভিশন বেঞ্চ এই রুল জারি করে জানতে চেয়েছে সংবিধান সংসদ পরিষদের সদস্য হিসেবে শপথের জন্য 16 ফেব্রুয়ারির চিঠি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হবে না। সেই সঙ্গে বিচারপতিরা এও জানতে চেয়েছেন গণভোট ও দেশের 3 ধারা ও তফসিল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন তা আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না। 2026 সালের মার্চ দেশের রাজনৈতিক মঞ্চে আবারও সেই একই চিত্র, দুর্নীতি, সন্ত্রাস, স্বৈরাচার, যেন কিছুই বদলায়নি, বরং আরও ঘনিয়ে এসেছে অন্ধকার। বিএনপি, যাদের জন্মই হয়েছিল জিয়াউর রহমানের সেনানিবাসে, যাদের রাজনীতি শুরু হয়েছিল দুর্নীতি আর সন্ত্রাসের হাত ধরে, তারা এখনও সেই একই পথে হাঁটছে, শুধু নাম বদলেছে। এখন তারা মন্ত্রিপরিষদ, কিন্তু নাম সর্বস্ব। তাদের কাজের ধরন, তাদের আচরণ, তাদের রাজনীতি কিছুই বদলায়নি। রংপুরের ঘটনাটি শুধু একটি উদাহরণ। যুবদলের এক শীর্ষ নেতা আকিবুর রহমান মনু কেবল ইন্টারনেট কর্মকর্তার রুমে ঢোকে তার স্ত্রী সন্তানকে গুলি করার হুমকি দিচ্ছেন। ভিডিওতে তার উত্তেজিত কণ্ঠ, অশ্লীল ভাষা, ভয়ভীতি এসব কিছুই প্রমাণ করে এই দলের রাজনীতি কতটা নিম্নস্তরে নেমে গেছে। তারা রাজনীতি করে না, তারা চাঁদাবাজি করে, ভয় দেখায়, গুলি করে। তাদের কাছে রাজনীতি মানে হল ফুটপাতে কাগজ টোয়ানো, রাতে গুন্ডামি করা। অভাব লজ্জার নয়, কিন্তু জুলুম লজ্জার, আর এই জুলুমই তাদের প্রধান হাতিয়ার। কিন্তু প্রশ্ন হল, দেশে কি স্বরাষ্ট্রমন্ত্রী নেই? কি কাজ করে তারা? প্রতিবারই ঘটনার পর মিডিয়াকে দোষারোপ করা হয়, পুলিশকে বলা হয় রিপোর্ট করতে। মিডিয়ার কাজ হল খবর দেওয়া, কিন্তু পুলিশের কাজ কি? তারা কি শুধু রিপোর্ট নেবে আর কিছুই করবে না, নাকি তারা নিজেরাই এই সন্ত্রাসের অংশ? দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিজেরাই নিশ্চুপ থাকে, তাহলে সাধারণ মানুষের কোথায় যাবে?